আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আজকের আলোচনায় থাকবে। বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি। আজকে বাংলাদেশ সময় 6:30টায় আরেকটি লাইভে আমি আপনাদের আজকের সারা বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছি। আজকের লাইভ সেশনে জানাবো তারেক রহমানকে তুরস্ক যে হত্যা করতে চেয়েছে, অথবা তারেক রহমান যে বাংলাদেশে আসতে পারছেন না, এর নেপথ্যে আসলে হুমকি কারা। পাশাপাশি পাকিস্তানের ডিপ স্টেট ইমরানকে নিয়ে কি খেলা শুরু করেছে। অন্যদিকে একই অবস্থা কেন বাংলাদেশের তারেক রহমানের ভাগ্যে। রয়েছে ইউক্রেন, রাশিয়া এবং ভারত, আমেরিকা, রাশিয়ার আরো কিছু খবর। প্রথমে যে খবরটি দিয়ে শুরু করতে চাই, ইউক্রেনে ব্যাপক অ্যাটাক করেছে রাশিয়া। প্রায় 700 ড্রোন মিসাইলে লন্ডভন্ড করে ফেলেছে ভ্লাদিমির পুতিনের দেশটি ইউক্রেনের উপর, এবং এতে করে শত শত হতাহতের খবর পাওয়া গেছে। রাশিয়ান গণমাধ্যম, পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে রাতভর রাশিয়ার বাহিনী এত বেশি অ্যাটাক করেছে ড্রোন দিয়ে এবং মিসাইল দিয়ে, পুরো ইউক্রেনটা লন্ডভন্ড হয়ে গেছে এবং এতে হতাহতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ভারতের সফর শেষ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এবং রাশিয়ার সাথে ভারতের মোদির এই মাখামাখি সহ্য করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিনের সফর শেষেই তার এক আন্ডার সেক্রেটারি দ্রুত তাকে পাঠিয়েছেন ভারতের উদ্দেশ্যে। কিছু সূত্র বলছে ভারতকে শাসাবার জন্য বা রক্তচক্ষু দেখাবার জন্য ডোনাল্ড ট্রাম্প এই আন্ডার সেক্রেটারিকে ভারতে পাঠিয়েছেন, এবং এখানে ভারতের সঙ্গে রাশিয়ার যে চুক্তিগুলো হয়েছে এটাকে একটা কেউ পজিটিভ অর্থে দেখছে না মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি এই সেক্রেটারির মাধ্যমে আমেরিকার যত মেসেজ আছে ভারতকে দেয়া হবে, এবং ভারতের সামনে মার্কিন কি কি সীমানা বাধা বা কি কি বাধা আসবে আগামী দিনগুলোতে, বাণিজ্যিক, অর্থনৈতিক, রাজনৈতিক কিংবা সামরিক, এই বিষয়গুলো আমেরিকা স্পষ্ট ভারতকে জানাবে এই আন্ডার সেক্রেটারির আগমনের মাধ্যমে। তার মানে ভারতের সামনে আমেরিকা নতুন করে আবারও কোনো হুমকি নিয়ে আসছে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো পাকিস্তানের আইএসপিআর প্রধান, তিনি গতকালকে যে প্রেস কনফারেন্স করেছে, আমি আপনাদের লাইভে বলেছিলাম, এটার প্রতিক্রিয়া আসলো আজ। পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ খাইবার পাখতুনখোয়া, কেপি, সেখানে যে সরকার আছে সেটি হলো পিটিআই সরকার, এবং সেই সরকারের চিফ মিনিস্টার ছিলেন আলী আমিন গান্ডাপুরি। অবশেষে তাকে সরিয়ে দেয়া হয়, অর্থাৎ ইস্টাবলিশমেন্টের এক চক্রান্তের খেলায় তাকে আউট হতে হয়। পরবর্তী ইমরান খান তার চেয়ারে, অর্থাৎ চিফ মিনিস্টারের চেয়ারে বসান আরেকজন ব্যক্তিকে, তার নাম হলো সোহাইল খান আফ্রিদি, এবং তিনি মোটামুটি ইমরান খানের একজন সাহসী সৈনিক বলেই তাকে সবাই জানে। এবং আমরা দেখতে পেলাম যে তিনি আজকে একটি বড় জালসা করেছেন, সমাবেশ করেছেন খাইবার পাখতুনখোয়ায়। কারণ পাকিস্তানের সেনাবাহিনীর যিনি আইএসপিআর, তার যে বক্তব্যটি ছিল গতকালকে ইমরানকে কটাক্ষ করে এবং খাইবার পাখতুনখোয়াকে ইঙ্গিত করে, এটার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাকিস্তানের আইএসপিআর প্রধান বলেছিলেন ইমরান খান মানসিক রোগী, পাশাপাশি তিনি রাষ্ট্রকে বিভক্ত করতে চান এবং অহংকারী একজন ব্যক্তি। তিনি মনে করেন যে তিনি ছাড়া পৃথিবীতে আর কোনো ভালো মানুষ নেই, বা তাকে পাকিস্তানিরা মাথায় করে রাখবে। নামটি উচ্চারণ করেননি, কিন্তু একটি দল এইভাবে বলেছেন তিনি। পাশাপাশি খাইবার পাখতুনখোয়াকেও ইঙ্গিত করে পাকিস্তানের সেনাবাহিনীর এই আইএসপিআর এর পক্ষ থেকে বেশ তিরস্কারমূলক বক্তব্য দেওয়া হয়েছে।
তো ইমরানকে যে মানসিক রোগী বলা হলো এবং তাকে নিয়ে যে কটাক্ষ করা হলো, এটার প্রতিক্রিয়া আসলে এবার খাইবার পাখতুনখোয়া থেকে। খাইবার পাখতুনখোয়ার চিফ মিনিস্টার স্পষ্ট বলে দিয়েছেন এবং খাইবার পাখতুনখোয়ার চিফ মিনিস্টারকে কুকুরের সাথেও ইঙ্গিত করেছেন। তারা বলছেন পাকিস্তানের সামরিক বাহিনী রাষ্ট্রের বাহিনী, কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। কিন্তু আপাত দৃষ্টিতে পাকিস্তানের সেনাবাহিনীকে মনে হচ্ছে তারা পিটিএর এগেনস্টে একটি রাজনৈতিক দল, যেটা পাকিস্তানের জনগণের কাছে কাম্য নয়। সোহাইল খান আফ্রিদি চিফ মিনিস্টার, তিনি বলছেন খাইবার পাখতুনখোয়া এবং পিটিএর কাছে সেনাবাহিনীকে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় সেক্ষেত্রে সেনাবাহিনীর বিরুদ্ধে, অর্থাৎ এই যারা সমালোচনা করছেন আইএসপিআর প্রধান, তার বিরুদ্ধে খাইবার পাখতুনখোয়া প্রয়োজনে আন্দোলনে নামবে। তিনি বলছেন পাকিস্তান জাতিকে বিভক্ত পিটিআই করেনি, বিভক্ত করেছে পাকিস্তানের ভেতরে থাকা একটি এস্টাবলিশমেন্টের বাহিনী, অর্থাৎ সেনাবাহিনীর ওই উদ্দেশ্য করে বলছেন এস্টাবলিশমেন্ট বাহিনী। আরো বলা হয়েছে যে পাকিস্তানকে ইমরান খান ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করেছেন এবং ইমরান বলেছেন যে পাকিস্তানের সেনাবাহিনীকে রাষ্ট্রের প্রয়োজন, কিন্তু এটার ভেতরে থাকা কিছু করাপ্টেড লোভী ক্ষমতালিপ্সু ব্যক্তি সেনাবাহিনীকে বিতর্কিত করছে। পুরো বাহিনীকে ইমরান খান ওন করেন, কিন্তু যারা টপ লেভেলে রাষ্ট্র ক্ষমতাকে কন্ট্রোল করেন তাদের সমালোচনা করেছেন ইমরান। সেই বিষয়টি উদ্দেশ্য করে উল্লেখ করেছেন মিস্টার সোহাইল খান আফ্রিদি। দর্শক, এই মুহূর্তে দৃশ্য তো মনে হচ্ছে ইমরান খানের পিটিএর সাথে সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে গেছে, ভার্সেস পজিশনে চলে গেছে। তার কারণটা হলো সেনাবাহিনী ইমরানকে ক্রাশ করার জন্য তার সব রকম পলিসি নিয়েছে। পাকিস্তানের কিছু সূত্র বলছে সেনাবাহিনী বা আইএসআই এখন ফলস ফ্ল্যাগ অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিরকম? 9 মেতে পাকিস্তানের একটা বড় আন্দোলন সৃষ্টি হয়েছিল ইমরানকে গ্রেফতার নিয়ে। সেই সময়টিতে পাকিস্তানের ইন্টেলিজেন্স একটি ফলস ফ্ল্যাগ অপারেশন করেছিল। কি সেটি? অর্থাৎ পিটিএর জনস্রোতের মধ্যেই ইন্টেলিজেন্সের গোয়েন্দাদের কেউ ঢুকে পড়ে এবং সেখান থেকে সেনাবাহিনীকে টার্গেট করে আক্রমণ করা হয়, কোর কমান্ডার অফিসকে আক্রমণ করা হয়, সেনা অফিসারদের বাড়িঘরে আক্রমণ করা হয় এবং এটি পিটিএর ঘাড়ে চাপিয়ে দিয়ে পিটিএর কয়েকশো নেতাকে, কয়েক হাজার নেতাকে এখন পর্যন্ত জেলে বন্দী করে রাখা হয়েছে। অর্থাৎ সেনাবাহিনী নিজেই তার ইন্টেলিজেন্স ব্যবহার করে এই কাজগুলো করেছে, আবার দায় পিটিএর ঘাড়ে চাপিয়েছে। তো আবারও নতুন করে এরকম ফলস ফ্ল্যাগ অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে এই বাহিনীটি, এমন অভিযোগ উঠছে। বলা হচ্ছে আডিয়ালা জেল কেন্দ্র করে হয়তোবা কোনো একটি গোষ্ঠী এসে হামলা করবে এবং এই হামলাকে কেন্দ্র করে ইমরানের বিরুদ্ধে আরো কয়েক ডজন মামলা হবে এবং ইমরানের সাথে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করার একটা পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে খাইবার পাখতুনখোয়ায় যে পিটিআই সরকার রয়েছে, এই সরকারকে সরিয়ে সেখানে গভর্নর রাজ, অর্থাৎ গভর্নরের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠারও প্ল্যান করছে সেনাবাহিনী। বলা হচ্ছে কোন একজন লেফটেন্যান্ট জেনারেলকে এই পদে বসিয়ে চিফ মিনিস্টারকে বহিষ্কার করে এই রাজ্য থেকে বা এই প্রদেশ থেকে পিটিএর ক্ষমতা খর্ব করে বা পিটিআইকে এখান থেকে সরিয়ে দিয়ে প্রাদেশিক সরকারের জায়গাটিতে সেনা শাসিত সরকারের কোন একটি রূপ তৈরি করতে পারে সেনাবাহিনী। কারণ পুরো পাকিস্তানের যতগুলো প্রদেশ আছে, সিন্ধু, আজাদ কাশ্মীর, গিলগিট বালুচিস্তান, ইসলামাবাদ বা পাশাপাশি রয়েছে আপনার খাইবার পাখতুনখোয়া, এই প্রত্যেকটি প্রদেশে ইমরানের দল জিতলেও ইমরানের দলকে সেই আসনগুলোতে না বসিয়ে বরং সেখানে যারা হেরে গেছে বিরোধী দলে তাদেরকে সেনাবাহিনী বসিয়েছে ফর্ম 47 অনুযায়ী, ফর্ম 45কে বাতিল করে। কিন্তু খাইবার পাখতুনখোয়া এটি সেনাবাহিনী পারেনি। তাই সেনাবাহিনী বারবারই চেষ্টা করছে খাইবার পাখতুনখোয়া থেকে পিটিআইকে সরাতে। কখনো তাদের এমপিদের হুমকি দিয়ে কিনে নিচ্ছে, কখনো এমপিদেরকে সেখান থেকে সরাচ্ছে, কখনো এমপিদেরকে পিটিআইর বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। এরকম করে আসনগুলো কমাবার চেষ্টা করছে খাইবার পাখতুনখোয়ার পার্লামেন্টের। তো সর্বশেষ আলী আমিন গান্ডাপুরি এখান থেকে বাদ পড়ার পর সোহেল খান আফ্রিদিকে ইমরান দায়িত্ব দেন চিফ মিনিস্টারের। এখন তিনি মূলত এই পজিশনে দাঁড়িয়ে পিটিআইর পক্ষ থেকে লড়াই করছেন। গেল আজকের
আপডেট। আসি এখন মূল খবরে, ইস্টাবলিশমেন্ট বা ডিপ স্টেটের বিষয়। সাম্প্রতিক সময় পাকিস্তানের ইমরান খানকে নিয়ে একটি খবর চাউর হয়েছে পুরো পৃথিবীব্যাপী। জেলখানায় ইমরানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। ভারত এবং আফগানিস্তান সহ বেশ কিছু দেশ থেকে এই খবরটি প্রকাশ্যে আসে গণমাধ্যমে, এবং বাংলাদেশ সহ অগণিত ইমরান ভক্তরা এই খবরটি জানার জন্য অপেক্ষা ছিলেন, আমরাও জানিয়েছিলাম। বলা হচ্ছে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট বা ডিপ স্টেট একটি ট্রাই কার্ড খেলেছে, এখানে প্রচেষ্টা কার্ড খেলেছে তারা। কি, যদি ইমরানকে প্রয়োজনে জেলখানায় হত্যার প্রয়োজন হয়, সেক্ষেত্রে পিটিআই কি প্রতিক্রিয়া দেখাতে পারে তার একটি টেস্ট কেস চালিয়েছে পাক সেনাবাহিনী। 1 মাস ইমরানের সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে তারা দেখার চেষ্টা করলো যে প্রতিক্রিয়াটা কি আসে। প্রতিক্রিয়াটি এত ভয়াবহ এসছে যে লাহোর, মানে করাচি, পাঞ্জাব, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, খৈবার পাখতুনখোয়া প্রত্যেকটি জায়গায় মানুষ রাজপথে নেমেছে, এবং যে জেলটিতে ইমরান রয়েছেন, আডিয়ালা জেল, সেখানে ঘিরে ফেলেছিলেন। 144 দ্বারা ভঙ্গ করে পিটিআইয়ের হাজারো কর্মীরা মাঠে নেমে যায়। পরবর্তীতে সরকার বা ইস্টাবলিশমেন্ট বা সেনাবাহিনী বাধ্য হয়ে ইমরান খানের বোন উজমা খানকে ইমরানের সাথে সাক্ষাতের অনুমতি দেন, এবং তিনি বেরিয়ে এসে বলেন তার ভাই ভালো আছেন, বেঁচে আছেন। এরপর পরিবেশ কিছুটা কন্ট্রোল হয়, অর্থাৎ পাকিস্তানের ডিপ স্টেট বোঝার চেষ্টা করছে যে ইমরানকে হত্যা করলে কি প্রতিক্রিয়া হতে পারে। পয়েন্ট এখানে থামেন, আমি আবার আলোচনায় আসবো। আসি এবার সেম কেস তারেক রহমান। হঠাৎ করে তারেক রহমান একটি ফেসবুক স্ট্যাটাস দিলেন, তিনি নিজের ইচ্ছা নয়, অন্যের ইচ্ছার জন্য বাংলাদেশে আসতে পারছেন না। তাহলে এই স্ট্যাটাসে এটুকু বোঝা গেছে তার জীবন হুমকিতে আছে, তাই তো? এরপরই বাংলাদেশের বিভিন্ন পজিশন থেকে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটি জায়গায় তারেক রহমানের এই নিরাপত্তা ইস্যুতে জোরসোর আলোচনা শুরু হয়েছে। কেন তিনি আসছেন না? এতদিন ধরে আমরা যে কথাগুলো বললাম, অবশেষে তারেক রহমানের বক্তব্যে সেটি সত্য প্রমাণ হলো। বিষয়টা কি আসলে? বাংলাদেশের ডিপ স্টেট এই বিষয়টি দিয়েও ঠিক পাকিস্তানের মতো একটি খেলা খেলেছে। আর সেই খেলাটি কি, যে তারেক রহমানকে যদি হত্যা করা হয় বা তারেক রহমানের মতো করে বাংলাদেশের রাজনীতিক কোন লিডারকে হত্যা করা হয়, সেক্ষেত্রে কি হবে? তারেক রহমানের জনপ্রিয়তা, উচ্চতা, এটা মাপার চেষ্টা করেছে বাংলাদেশের ডিপ স্টেট। ইমরান খান যেমন সফল হয়েছিলেন পাকিস্তানে পিটিআইয়ের নেতাকর্মীদের কারণে বাধ্য হয়ে উজমা খানকে আডিয়ালা জেলে পাঠিয়ে দেখার সুযোগ দিয়েছে, কিন্তু বাংলাদেশে তারেক রহমানের এই ডিপ স্টেটের টেস্ট কেসে বিএনপি পরাজিত হয়েছে। কারণ তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের পর বাংলাদেশের কোনো প্রান্তে তারেক রহমানের জন্য একটি মিছিল বের হয়নি। বিএনপি কার্যত এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যাতে তারেক রহমানের সামনে যে বাধা বা লাইফ সিকিউরিটি থ্রেট রয়েছে, এটার বিপরীতে বিএনপির অবস্থান একেবারে ছিল ঘুমন্ত। তার মানে বিএনপি এখানে ফেল করেছে। তারেক রহমানের জনপ্রিয়তা বা উচ্চতা মাপার যে খেলাটি খেলছিল ডিপ স্টেট, সেটা প্রমাণে। আসলে ডিপ স্টেট চাইছেটা কি? পাকিস্তানের ডিপ স্টেট চেয়েছে কি, ক্লিয়ার করেছে যে ইমরানকে, কারণ পাকিস্তানে পূর্বেও বহু গণতান্ত্রিক সরকারের প্রধানরা মারা গেছেন। আপনারা জানেন, মারা গেছে মিস্টার ভুট্টো সাহেব, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। জুলফিকার আলী ভুট্টো মারা গেছে, তার কন্যা, তাকে আপনারা চিনেন, বেলাল ভুট্টোর মা, এবং বেনজির ভুট্টো, তিনিও মারা গেছেন। এবং এইটুকু বলা হয়েছে যে জিয়াউল হক সেনাবাহিনীর সরকার থাকলেও তাকে হত্যার পেছনে কখনো বলা হয় ভারতের র দায়ী, কখনো বলা হয় পাকিস্তানের আইএসআই। এই সূত্রটি স্পষ্ট নয়। তো পাকিস্তানের রাজনীতিতে সবসময় সেনাবাহিনী ক্ষমতার মূল মালিক থাকে। দেখা যায় অমুক দল বিজয়ী হয়েছে, তমুক দল বিজয়ী হয়েছে, তারা কিন্তু আসলে পুতুল সরকার। তো ইমরান খান পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় সেনাবাহিনীর এই রাজনৈতিক লিপসাকে, রাজনৈতিক খায়েশ থেকে দেশকে মুক্ত করার জন্য যে খেলাটি খেলছিলেন বা লড়াইটি করছিলেন, তিনি সফল হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার দল বিজয়ী হওয়ার পর ক্ষমতায় বসতে পারেনি। আর জনগণ আমাদের 24-এর বিপ্লবের মতো রক্ত দিতে গিয়েও কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। ধরুন, খাইবার পাখতুনখোয়া সফল
আন্দোলন হয়েছে, ইসলামাবাদ ঘুমিয়ে পড়েছে, পুরো দেশ একসাথে ইমরানের বিজয়ের পক্ষে লড়াইটা চালাতে পারেনি। অর্থাৎ সেনাবাহিনী গত ৭৫ বছর ধরে পাকিস্তানের যে ডিপ স্টেট শক্তির বলয়টি তৈরি করেছে, ইমরান খান প্রত্যেকটি জাল ছিঁড়তে পারেনি। জনগণের ঘুম ভাঙাতে পারলেও মূল জায়গাগুলোতে এখনো পরিবর্তন ঘটাতে পারেনি। আর যে কারণে ইমরান খান রাজনৈতিকভাবে নির্বাচনে বিজয় লাভ করলেও বসতে পারেনি, বরং বিরোধী দলকে সেনাবাহিনী বসিয়েছে। এবং আসিফ মনির নিজেকে এক অদ্বিতীয় সাজিয়ে এখন সব তার কন্ট্রোলে রেখেছে। কিন্তু পাকিস্তানের এই মুহূর্তের পরিবেশ বলছে পাকিস্তানে একটা বড় রকম বিপর্যয় বা একটা লড়াই শুরু হতে পারে, এবং সেটি সেনাবাহিনী ভার্সেস পিটিআইয়ের মধ্যে। তবে সেনাবাহিনী এখানে ডবল স্ট্যান্ডার্ড আরেকটি গেম খেলছে। সেটি কি? তারা একটি কিংস পার্টি তৈরির প্ল্যান করছে। কিরকম? এতদিন পিডিএমকে ব্যবহার করে ইমরানকে শায়েস্তা করেছে আসিফ মনির। এবার আসিফ মনির তার সকল বৈধতা ক্ষমতা তার পক্ষের নোটিফিকেশনের মাধ্যমে নিয়ে নিয়েছে, সাংবিধানিকভাবে নিয়ে নিয়েছে। এবার পিডিএমকে লাথি মেরে ফেলে দিয়ে সেখানে একটা কিংস পার্টি বসবার পরিকল্পনা করছে। অর্থাৎ আসিফ মনির একটা সরকার বানাবে, এই দল থেকে সেই দল থেকে কিছু লোককে বসিয়ে, আর সেই দলটির কাজ থাকবে চুপ করে বসে থাকবে। আসিফ মনির যে প্রেসক্রিপশন লিখে দিবে, প্রেস কনফারেন্স তারা বলবে, সকল সিদ্ধান্ত আসিফ মনির নেবে। অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্রে এখন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সব আসিফ মনির একা। এবং এটি পিডিএম বুঝতে পারছে। তারা বুঝছে যে নিজের পায়ে তারা নিজে কুড়াল মেরেছে ইমরানকে শায়েস্তা করতে গিয়ে। তাই পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসিফ মনিরকে নিয়ে একটা ভীতি সৃষ্টি হয়েছে। আর এই খেলাটি এখন ইমরান খানের হাতে আছে। পাক সেনাবাহিনী মনে করছে ইমরান বাইরের চেয়ে জেলে বেশি ভয়ঙ্কর, এবং সেটি প্রমাণ হয়েছে। তারপরও তারা ইমরানকে জেলে রেখে বারবার যে বার্তাগুলো দিচ্ছে আপোষের, ইমরান সেই আপোষের পথে যায়নি। যার কারণে আসিফ মনির সকল ক্ষমতা হাতে নিয়েও নির্ঘুম কাটাচ্ছেন, অর্থাৎ টেনশনে রাত কাটাচ্ছেন। আবার পক্ষান্তরে বাংলাদেশের ক্ষেত্রে রাজনৈতিক বলয়ে তারেক রহমান তার যে শক্তিমত্তা, তার যে জনপ্রিয়তা, এটা প্রমাণে সফল হলেও এই সময়টিতে এসে কেন যেন মনে হচ্ছে তিনি আবারও ব্যর্থ হয়েছেন। কিরকম? আজকে তার যে বক্তব্যটি ছিল জামায়াতকে ঘিরে, এই বক্তব্যটির আগে যখন আমরা লন্ডনে ছিলাম, সেই প্রোগ্রামে আমি নিজেও ছিলাম, তারেক রহমান জামায়াতকে নিয়ে যে বক্তব্যটি দিয়েছেন, আজকে ছিল তার বক্তব্যটি পুরো বিপরীত। অর্থাৎ তিনি তার বক্তব্য বলেছেন লক্ষ লক্ষ মানুষকে। তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছেন, সেই বক্তব্যটি যদি আমি আপনাদের শোনাই, একদম স্পষ্ট তিনি বলেছেন যে একটি দল বলছে যে অমুক দল দেখেছি, তমুক দল দেখেছি, হ্যাঁ, এবার আমরা নতুন একটি ধারা তৈরি করতে চাই। তার বক্তব্যটা হলো, যারা বলে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন। তাদের মানুষ ৭১ সালে দেখেছে, তাদেরকে মানুষ ৭১ সালে দেখেছে কিভাবে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। অর্থাৎ তার এই বক্তব্যটি জামাত ইসলামকে ইঙ্গিত করে তারেক রহমান দিয়েছে। বিষয়টি কি? দুদিন আগেও তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া বলেছেন জামাত যুদ্ধাপরাধের সাথে যুক্ত ছিলেন না, তাদেরকে রাজনৈতিক কারণে ফাঁসি দেওয়া হয়েছে। আবার আজকে তারেক রহমান যে কথাটি বললেন, আমার মনে হচ্ছে তার বক্তব্যটি একটু সাংঘর্ষিক হয়ে গেছে। কিন্তু কেন এই বক্তব্যটি, একটু গভীরে গেলে বোঝা যাবে। কেন যেন মনে হচ্ছে বিএনপি বুঝতে পারছে আগামী নির্বাচনে তারা হারতে পারে বা ক্ষমতা বসতে নাও পারে, তাই তারা ট্র্যাক থেকে নেমে ক্রিজ থেকে বেরিয়ে এখন ব্যাটিং করতে চাইছে। দেখবেন ক্রিকেটে যে দলটি হেরে যাচ্ছে, জেতার সুযোগ কম আর জিততে হলেও খুব মারমুখী ব্যাটিং করতে হয়, তখন তারা কোনো নিয়ম শৃঙ্খলা মেনে ব্যাটিং করেন না। এবং যারা বলার তারাও নিয়ম শৃঙ্খলা ভেঙে করেন, কখনো বাউন্স দেন, কখনো ইয়র্কার দেন, কখনো গুগলি করেন, কখনো ইনসুইং, কখনো আউটসুইং। এই যে সিস্টেমগুলো করে ব্যাটসম্যানকে আতঙ্কে ফেলে দেন। আবার ব্যাটসম্যান কি করে, ক্রিজ থেকে বেরিয়ে, দল তো হেরেই যাচ্ছে, তাহলে জেতার জন্য কি করতে হবে? 6 বলে 6টা 6 মারতে হবে। তো 6টা বলে 6 মারা অসম্ভব, কিন্তু সম্ভব তো হয়। কেউ তো সম্ভব করেছে, আফ্রিদি বা যুবরাজ, তারা তো সম্ভব করেছে, ক্রিজ থেকে বেরিয়ে তখন করে। আমার কেন যেন মনে হয় তারেক রহমানের এই বক্তব্যটি বিএনপির উপর যে চাপ রয়েছে, সেই চাপেরই একটি লক্ষণ। আরেকটি বিষয় হলো, প্রতিটি বক্তব্যে এসে লক্ষ লক্ষ মানুষ মারা যায়নি, কিন্তু তারেক রহমান এবার বললেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সবকিছু মিলে
রাজনীতির ভেতরে অনেক রকম খবর ভাসছে। কেউ বলছেন তারেক রহমান নির্বাচনের আগে আসতে পারবেন না, কেউ বলছেন তিনি আসতে পারেন শিগগিরই। কিন্তু এতদিনেও তিনি আসতে যখন পারেননি, শিগগিরই আসবেন কি করে? এরকম কোনো নজিরও আমরা দেখতে পাচ্ছি না। তবে ডিপ স্টেট আসলে কি চাইছে? ডিপ স্টেট ইমরানকে নিয়ে যে রেজাল্ট পেয়েছে তারেক রহমানের ক্ষেত্রে সে রেজাল্ট পায়নি। বিএনপি তারেক রহমানকে স্লোগানে স্তুতিতে যত বড় করেই প্রকাশ করুক, কিন্তু এই দলটি তার নেতাকে রক্ষায় কতটুকু ভূমিকা রাখবে তার আভাস তারেক রহমান পেয়ে গেছেন জিয়াউর রহমানকে হত্যায়, বেগম জিয়াকে বালুট্রা কিংবা জেলে নেবার সময়টিতে। তারা বোঝেন এই দলটি যতটা বলে ততটা করতে পারে না। তাই তারেক রহমান তার নিজের জনগণের প্রতিও আস্থা রাখতে ভয় পাচ্ছেন। তাই তিনি চাইছেন দল ক্ষমতায় আসলে হয়তো তিনি দেশে আসবেন, এই অপেক্ষাটা তার হয়তো রয়েছে। কেউ কেউ বলছেন, এটা আমার বক্তব্য না। কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের ডিপ স্টেট আর পাকিস্তানের ডিপ স্টেটের পার্থক্য রয়েছে। বাংলাদেশের ডিপ স্টেট কন্ট্রোল করে ওপারের কিছু দাদারা, এপারের কিছু দাদারা, সঙ্গে রয়েছে মিডিয়া ম্যানরা, কিছু বাণিজ্যিক ম্যানরা, ব্যবসায়ীরা। আর পাকিস্তানের ডিপ স্টেটে রয়েছে প্রথম সারিতেই সেনা জেনারেলরা। সো দুদেশের ডিপ স্টেটের খেলাটি কোন দিকে যাচ্ছে আর এই ডিপ স্টেট আসলে কি চাইছে শেষ পর্যন্ত আমরা বাংলাদেশের আগামী নির্বাচনে বুঝব। আর ইংল্যান্ড শেষ পর্যন্ত, যিনি ক্রিকেটে বিশ্বজয়ী একজন অধিনায়ক, তিনি কি এবার রাজনীতির মাঠে সেই বিশ্ব জয় করার মতো কোনো সফলতা দেখাতে পারবে? ৭৫ বছরের ইতিহাসে পাকিস্তানকে সেনাবাহিনীর পাকিস্তান থেকে সেনাবাহিনীর যে রাজনৈতিক খায়েশ, সেখান থেকে পাকিস্তানকে মুক্ত করতে পারবে? এই দুটো উত্তরের জন্য আমাদের হয়তো আরো কিছু সময় অপেক্ষায় থাকতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।